আজকে আমি আরেকবার আলোচনা করব নিয়ে পুষ্যমিত্র শুঙ্গ। যেহেতু সেই আগের ভিডিওতে বারে বারে কেটে যাচ্ছিল, তাই আমি নতুন করে ভিডিও আবার আপলোড করছি। যে আজকে আমি টোটালটা শুঙ্গ এবং কান্য ডাইনেস্টি টোটালটা আমি আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমি বলি যে শুঙ্গ বংশ, যেহেতু আমি আবার শুরু করছি তাই প্রথম থেকেই বলি যে শুঙ্গ বংশ যে আছে, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? না, এক মিনিট। শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের শাসনকাল কত? না 185 থেকে শুরু করে, ঠিক আছে, কত বছর? 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ অথবা 75 খ্রিস্টপূর্বাব্দ, দুটোই ঠিক। কেউ বলে 185 থেকে 73, কোনো কোনো বইয়ে লেখা থাকে 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ, আবার কোনো কোনো বইয়ে লেখা থাকে 185 থেকে 185 থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ, দুটোই ঠিক। এই শুঙ্গ বংশের সূচনা হয় কার হাত ধরে? না, শুঙ্গ বংশের সূচনা হয় পুষ্যমিত্র শুঙ্গর হাত ধরে। পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন কি? শুঙ্গ বা সংঘ, মতান্তরে সংঘ ছিলেন কি? এই শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা। প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা দুটোই ছিলেন কে? পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে? পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন প্রতিষ্ঠাতা ও শ্রেষ্ঠ রাজা। এই পুষ্যমিত্র শুঙ্গের আবার ছেলে কে ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গের ছেলে ছিলেন হচ্ছে অগ্নিমিত্র। কে? না, অগ্নিমিত্র। অগ্নিমিত্রর কি ছিলেন? পুষ্যমিত্র শুঙ্গের ছেলে ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ, ঠিক আছে? এবার এই পুষ্যমিত্র শুঙ্গ কিভাবে শাসন দখল করেন? আমি যখন এর আগে পড়িয়েছিলাম, কি পড়িয়েছিলাম না, বৃহদ্রথ। বৃহদ্রথ কে ছিলেন? বৃহদ্রথ ছিলেন হচ্ছে তোমার মৌর্য বংশের শেষ দুর্বল রাজা, যিনি যুদ্ধ ছেড়ে তিনি বিলাসিতায় মত্ত থাকতেন সবসময়, তিনি ছিলেন বৃহদ্রথ। আমি বৃহদ্রথ পড়াবার সময় বলেছি যে পুষ্যমিত্র শুঙ্গ কিভাবে বৃহদ্রথকে হত্যা করেছিলেন। না, পুষ্যমিত্র শুঙ্গ কি করেছিলেন? মিলিটারির মধ্যে দিয়ে বৃহদ্রথ যাচ্ছিল, সেখানে পুষ্যমিত্র শুঙ্গর যে সেনাপতি ছিলেন সেই সময়, প্রধান ব্রাহ্মণ সেনাপতি অগ্নিমিত্রও সেখানকার তাদের সেনাপতি ছিলেন। তো সেই সময় কটূক্তি করেছিলেন কাকে? সৈন্যকে। কি বলেছিলেন? যে সৈন্য কি দরকার, ভেঙে দাও, ভিক্ষার ঝুড়ি নিয়ে বের করে দাও, এই ধরনের কথাবার্তা বলেছিলেন, যেটা কার লাগে? পুষ্যমিত্র শুঙ্গের গায়ে লেগেছিল। সেই কারণে পুষ্যমিত্র শুঙ্গ কি করেছিলেন? কুচকাওয়াজের সময়, অর্থাৎ কুচকাওয়াজ বলতে আমি বুঝিয়েছিলাম সেখানে, বৃহদ্রথটা দেখে আসো যে দুই ধরে এইভাবে লাইন করে দাঁড়িয়ে থাকেন সৈন্য, মহারাজা এখান থেকে আসেন এবং এখানে এরা কি করেন? মহারাজকে অভ্যর্থনা জানান, সেটা হচ্ছে কুচকাওয়াজ। সেই কুচকাওয়াজের সামনে কি করেছিলেন? হত্যা করেছিলেন না কাকে? না বৃহদ্রথকে, যিনি ছিলেন কি না, কে ছিলেন? বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ দুর্বল শাসক, ঠিক আছে? বৃহদ্রথ গেল। এবার পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে তারপরে সিংহাসনে বসলেন। প্রথমে তার অগ্নিমিত্রের সঙ্গে বিভিন্ন বচসা বেঁধেছিল যে তুমি কেন হত্যা করলে, রাজহত্যা করলে, যাই হোক এই ইনসিডেন্টগুলো ঘটেছিল। দেন কী করেছিলেন? তিনি সিংহাসনে সবার মত নিয়ে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন বা বসেছিলেন। কে? না, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে? শঙ্খ বংশ বা শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, যার বিস্তার কত ছিল? 185 থেকে কেউ কেউ বলেন 73, কেউ কেউ বলেন 75, আবার কোথাও কোথাও 74ও লেখা। তো 73, 74, 75 এটা নিয়ে মতান্তর আছে, ঠিক আছে? কে বলছিলেন? পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গ টোটাল 36 বছর রাজত্ব করেছিলেন, অর্থাৎ 185 থেকে 149 পর্যন্ত খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি শাসন করেন। এবং 149 খ্রিস্টপূর্বাব্দে কে সিংহাসনে বসেন? না, 149 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন হচ্ছে তোমার অগ্নিমিত্র। এবং অগ্নিমিত্র মাত্র 9 বছর শাসন করেছিলেন, অর্থাৎ 140 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কী হয়েছিল? অগ্নিমিত্র শাসন করেছিলেন, ঠিক আছে? অগ্নিমিত্র মাত্র 9 বছর শাসন কার্য পরিচালনা করেছিলেন। কোথায়? না, মগধে। এবার এই দুজনই ছিলেন সব থেকে শক্তিশালী রাজা শুঙ্গ বংশের। প্রতিষ্ঠা পুষ্যমিত্র শুঙ্গ তো প্রচুর শক্তিশালী রাজা ছিলেন, তিনি বহু জিনিস থেমেছেন, যেরকম ইন্দো গ্রিকের আক্রমণে যেরকম দুজন রাজা
ইন্দ্রকিকের রাজা ডিমেন্ট্রিয়াস ও রাজা মিনেন্ডার। প্রথমে কি রাজা ডিমেন্ট্রিয়াস কি করেছিলেন না, রাজা ডিমেন্ট্রিয়াস ডিমেন্ট্রিয়াস রাজা মিনেন্ড্রাস রাজা মিনেন্ড্রাস এই রাজা ডিমেন্ট্রিয়াস আর রাজা মিনেন্ড্রাসের আক্রমণ থেকে তিনি মগধকে প্রথমে রক্ষা করেছিলেন। ঠিক আছে, এইটা যদি আমি খুব একটা ভালো আঁকতে জানি না, তবু আমি দেখছি। ঠিক আছে, সে সময় সহজে আঁকি না, কারণ যে সবাই হাসাহাসি করবে আমি আঁকলে, যাই হোক তবুও মাঝে মধ্যে চেষ্টা করি, দেখা যাক হয় কি না। একটা মোটামুটি শেপ আসলেই হলো, সুবিধা হবে তাহলে। মোটামুটি শেপ, সরি, মোটামুটি শেপ শিখতে পারলে, হ্যাঁ এরকম টাইপের যদি থাকে, আমি খুব ভালো আঁকতে জানি না, ঠিক আছে, এরকম টাইপের যদি থাকে তো এই দিক দিয়ে এখানে এইসব পোর্শনে কী ছিল, এইসব পোর্শনে ছিল মগধ, এই পোর্শনটাই কী ছিল, মগধ ছিল। এবার এখান দিয়ে কি রাজা ইন্দ্রকিক আক্রমণ হতো, অর্থাৎ রাজা মিনেন্ডার এতটা প্রায় দখল করে ফেলেছিলেন, ডিমেন্ট্রিয়াস আর মিনেন্ডার এতটা ঢুকে পড়েছিলেন বৃহদ্রথের সময়। তারপরে কি হতো, বৃহদ্রথের সময় রাজা মিনেন্ডার এতটা ঢুকেছেন, প্রথমে রাজা ডিমেন্ট্রিয়াস এখান থেকে আক্রমণ করছেন, ঠিক আছে, তারপরে রাজা মিনেন্ডার আক্রমণ করছেন ডিমেন্ট্রিয়াসের পরবর্তী রাজা। তো এগুলো প্রতিহত করেছিলেন না, সেগুলো করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। ঠিক আছে, যতদিন পুষ্যমিত্র সিংহ 36 বছর সিংহাসনে ছিলেন, যতদিন সিংহাসনে ছিলেন ততদিন কিন্তু এই ডিমেন্ট্রিয়াস বা রাজা মিনেন্ডার কিন্তু কিছু করতে পারেনি। রাজা ডিমেন্ট্রিয়াস, ঠিক আছে, পুষ্যমিত্র শুঙ্গ থাকাকালীন ডিমেন্ট্রিয়াস বা মিনেন্ডারের কোনো ডাল গলেনি, মানে ওরা কিছু করতে পারেনি। ঠিক আছে, নেক্সট কি হচ্ছে, সেই সময় এখান থেকেও মাঝে মধ্যে আক্রমণ হতো, দক্ষিণে যে সাম্রাজ্য সেই সময় ছিল, সেই সময় দক্ষিণের সাম্রাজ্যটাও বারে বারে অ্যাটাক করতো। ঠিক আছে, তো এইভাবে এগুলো প্রতিহত করতেন কারা, পুষ্যমিত্র শুঙ্গ অগ্নিমিত্র এরা। কিন্তু এদের পরবর্তী যে রাজা, অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গ এবং অগ্নিমিত্রের পরবর্তী যে রাজা, তারা কিন্তু খুব দুর্বল প্রকৃতির রাজা ছিলেন, তারা এনাদের মতো শক্তিশালী ছিলেন না। এনাদের পরের যে রাজাগুলো তাদের সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না, তবে আমি একটু বলে দিচ্ছি, একটু যদি মনে রাখতে পারো বা লিখে নিতে পারো, যে এদের পরে যে রাজাগুলো ছিলেন তাদের নাম হচ্ছে, আমি পরপর বলছি, ঠিক আছে, সালটা আমি পরে বলছি, যে পুষ্যমিত্র শুঙ্গ প্রথম রাজা, যিনি প্রতিষ্ঠাতা বা শ্রেষ্ঠ রাজা, তারপরে ছিলেন অগ্নিমিত্র, তারপরে ছিলেন বসুজ্যেষ্ঠ, ঠিক আছে, তারপরে বসুমিত্র, তারপরে ভদ্র, তারপরে পুলিন্দর, এবং শেষ রাজা ছিলেন দেবভূতি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, জ্যেষ্ঠ, ঠিক আছে, তারপরে হচ্ছে বসুমিত্র, তারপরে হচ্ছে ভদ্রক। ভদ্রক কোন বংশের রাজা ছিলেন, শুঙ্গ বংশের, এখানেও একজন ভদ্রক ছিলেন। পুলিন্দর, ঠিক আছে, পুলিন্দর, আর আর শেষ রাজা কে ছিলেন, শেষ রাজা ছিলেন, শেষ রাজা ছিলেন দেবভূতি। তো যা বিস্তার করাইনি, পুষ্যমিত্র শুঙ্গ আর কি করেছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ তোমার যে কী বংশের সূচনা করেছিলেন, শুঙ্গ বংশের, এবং এই শুঙ্গ বংশ বৈদিক ধর্মকে তিনি প্রচার করেছিলেন। অনেকজন বলেন যে পুষ্যমিত্র শুঙ্গ নাকি ঘোর বিরোধী ছিলেন, নাকি তিনি বৌদ্ধদেরকে সহ্য করতে পারতেন না, তার রাজত্বকালে নাকি 84,000 বৌদ্ধ মঠ তিনি ধ্বংস করে দেন। ঠিক আছে, তারপরে প্রতিটা বৌদ্ধ সন্ন্যাসীদের মাথা পিছু 100 মুদ্রা করে দান করবেন বলে তিনি প্রতিশ্রুতি দেন, বা তিনি ডিক্লিয়ার করেন যে যদি বৌদ্ধের মাথা কেউ কেটে দিতে পারে তাহলে তিনি 100 করে মুদ্রা দান করবেন। ঠিক আছে, তার সময় ধ্বংস হয় কুক্কুতারাম বলে একটা বৌদ্ধ মন্দির ছিল, কুক্কুতারাম বৌদ্ধ মঠ যে ছিল, সেই অন্যতম বৌদ্ধ মঠ কুক্কুতারাম, সেটা ধ্বংসন করেন কিন্তু পুষ্যভূতি শুঙ্গ। ঠিক আছে, কুক্কুতারাম
কে করেন, ধ্বংস করেন না পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু তোমার কুক্কুতারাম বলে যে জায়গাটা ছিল সেই কুক্কুতারামটাকে ধ্বংস করেছিলেন, ঠিক আছে। আরও নানান রকম ইনসিডেন্ট ঘটেছিল, তবে শোনা যায় কিছু কিছু ক্ষেত্রে যে তিনি নাকি তার সময় নাকি বৌদ্ধদের নাকি অনেক উন্নতিও ঘটেছিল, ইতিহাস এটাও বলে যে তার সময় বৌদ্ধদের উন্নতিও ঘটেছিল। এবার আমার মাথায় এটাই কিছুতে ঢুকে না, যদি রাজা যদি বৌদ্ধ বিদ্বেষী হয় তো রাজার 36 বছর শাসনকালে বৌদ্ধের উত্থান কি করে ঘটতে পারে বা বৌদ্ধদের উন্নতি কি করে ঘটতে পারে। তো যাই হোক, এটা একটা কন্ট্রোভার্সি কোশ্চেন, তো যাই হোক এটা নিয়ে আমি মাথা ঘামাবো না বা তোমাদেরও ঘামাবার কিছু নেই। তো পুষ্যমিত্র শুঙ্গের সময় আর কি ছিল যে তার যে মুদ্রা, সেই মুদ্রায় শিবের বিভিন্ন রকম চিহ্ন বা শিবের মূর্তি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে তিনি চরম শিব ভক্ত বা শৈব ছিলেন, ঠিক আছে। তো এগুলো ছিল পুষ্যমিত্র শুঙ্গের জীবনের এক একটা পার্ট, অর্থাৎ পুষ্যমিত্র শুঙ্গের জীবনে এগুলো এক একটা ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল, ঠিক আছে। দেন কি ছিল, দেন হচ্ছে এরপরে তিনি পুষ্যমিত্র শুঙ্গ নিজের রাজ্যকে আরও বিস্তার করেন। তিনি যখন মিনেন্ড্রার এবং ডিমেন্ট্রিয়াস এবং মিনেন্ডারকে পরাজিত করেছিলেন, ইন্দ্রকিক রাজা, তারপরে তিনি কি করেন, তিনি এখান থেকে নিজের সাম্রাজ্যটাকে আস্তে 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 বিস্তার শুরু করেন এবং এরা পিছনে থাকে আস্তে আস্তে, এবং তিনি প্রায় পুরো উত্তর ভারতটা পুনরায় দখল করেছিলেন। বৃহত্তর চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে করেছিলেন, দেন অশোক করেছিলেন, তারপরে কে করেছিলেন, তারপরে করেছিলেন হচ্ছে ইনি, এই ভদ্রলোক পুষ্যমিত্র শুঙ্গ। তিনি প্রায় পুরো উত্তর ভারতটা জুড়ে নিজের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। এবং তিনি তার পুত্র অগ্নিমিত্রকে কি করেন, তার পুত্র অগ্নিমিত্র যিনি ছিলেন, ঠিক আছে, তার পুত্র সেই অগ্নিমিত্রকে তিনি বিদিশা বলে একটি সেই সময়কার একটি অঞ্চল, বিদিশার ভাইসরয় করেছিলেন। তিনি যখন রাজা হয়েছিলেন তখন তার পুত্র অগ্নিমিত্র প্রথমে কি ছিল, বিদিশার ভাইসরয় ছিল, তারপরে পাটলিপুত্র অর্থাৎ বর্তমানে যে পাটনা সেখানকার কি ছিলেন, রাজা হয়েছিলেন। প্রথমে কিন্তু বিদিশার ভাইসরয় ছিল কে, ভাইসরয় বা ছিলেন এই তিনি কাকে রেখেছিলেন, অগ্নিমিত্রকে রেখেছিলেন, ঠিক আছে। তো এইটুকুই শুঙ্গ বংশ সম্বন্ধে আর বিশেষ কিছু ইনফরমেশন দেওয়া বা জানা যায় না। আরও যদি ডিটেলসলি বলতে হয় তাহলে বলতে হবে যে পুষ্যমিত্র শুঙ্গের গোত্র ছিল কিন্তু ভারদাজ বা ভরদাজ বা ও কাশ্যপ গোত্রীয়। তিনি সেনাপতি, ব্রাহ্মণ সেনাপতি ছিলেন। আমি যখন এটা পড়িয়েছিলাম তোমার বৃহদ্রথ তখন বলেছিলাম যে তিনি শেষ রাজা, মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথের ব্রাহ্মণ সেনাপতি ছিলেন। এবং তার টাইটেল কি ছিল, তার টাইটেল, তার গোত্র যেটা, গোত্র হচ্ছে কি দুটা। তিনি তার বাবার গোত্র ছিল ভারদ্বাজ, ঠিক আছে, এবং মায়ের গোত্র ছিল কাশ্যপ। তো অনেকজন তাকে ভারদ্বাজ গোত্রীয় ব্রাহ্মণ বলতো, অনেকজন তাকে কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ বলতো, ঠিক আছে। এটা হচ্ছে তার গোত্র, অর্থাৎ তাকে অনেকজন বলতেন ভারদ্বাজ বংশীয় তিনি, কেউ কেউ বলতেন যে না তিনি ভারদ্বাজ বংশীয় না, তার মায়ের যেহেতু গোত্র কাশ্যপ তাই তিনি কাশ্যপ গোত্রীয় ব্রাহ্মণ ছিলেন। এটা নিয়ে একটা মতবিরোধ রয়েছে, তবে তাকে দুটোই বলা যায়। যদি জিজ্ঞেস করা হয় যে গোত্র কি পুষ্যমিত্র শুঙ্গের, আর এই দুটোর মধ্যে যদি একটা টাইটেল থাকে তো দুটোই সত্য। তার টাইটেল ভারদ্বাজও তার গোত্র ছিল এবং কাশ্যপও তার গোত্র ছিল, ঠিক আছে। তার মা প্রদত্ত গোত্র ছিল, তার মাতার গোত্র ছিল কাশ্যপ এবং তার বাবার গোত্র ছিল ভারদ্বাজ। তাই মিলিয়ে বলা যায় যে তিনি ভারদ্বাজ ব্রাহ্মণ বললেও ঠিক বা কাশ্যপ ব্রাহ্মণ বললেও ঠিক, ঠিক আছে। বা দুটো যদি লেখা আসা যায়, যেহেতু আস্তে আস্তে ডেসক্রিপটিভ টাইপ হয়ে যাচ্ছে WBCS, তো দুটোর যদি লিখে আসা যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, যে পুষ্যমিত্র শুঙ্গের ছেলের নাম তো আমি বললাম অগ্নিমিত্র, তার ওয়াইফের নাম কি ছিল, তার ওয়াইফের নাম ছিল কি, তার ওয়াইফের নাম ছিল হচ্ছে গিয়ে তোমার ই, তার স্ত্রী ছিলেন দেবমালা, তার ওয়াইফের নাম ছিল দেবমালা। এগুলো কোশ্চেন খুব একটা আসে না যে তার ওয়াইফের নাম কী ছিল, তবুও ইনফরমেশন দেওয়ার জন্য আমি বলে রাখলাম যে তার ওয়াইফের নাম ছিল দেবমালা। এর থেকে বেশি কিছু আর শুঙ্গ বংশে জানা যায় না। এবার শুঙ্গ বংশের যিনি শেষ রাজা ছিলেন, শুঙ্গ বংশের শেষ রাজার নাম আমি বললাম যে শুঙ্গ বংশের শেষ রাজার নাম ছিলেন দেবভূতি। এবার বলে না যে কর্ম কখনো ব্যর্থ যায় না বা কর্মের ফল কোনো না কোনো এসে ভোগ করতেই হয়। দেখো পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করেছিলেন কাকে, হত্যা করেছিলেন দা বৃহদ্রথকে। তিনি কি ছিলেন, বৃহদ্রথের সেনাপতি ছিলেন। যদিও তিনি ভালো উদ্দেশ্যেই করেছিলেন হত্যা, তবে তিনি তো রাজহত্যা করেছিলেন। সেনাপতি মন্ত্রী এরা হচ্ছে কি রাজার বিশ্বস্ত সঙ্গী। এবার তিনি যখন রাজার বিশ্বস্ত সঙ্গী থেকে যখন রাজাকে হত্যা করেছেন তো সেটা তো ব্যাক করতেই হতো। আরেকটা কি, যে পিতার কর্ম পুত্রের উপর বা তার বংশ পরম্পরায় কোথাও না কোথাও কাউকে না কাউকে ভোগ করতে হয়, ঠিক আছে।
তো সেই যে কর্ম করে রেখে গেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ 1885 খ্রিস্টাব্দে, সেটা তোমার 75 থেকে 73 খ্রিস্ট এই পূর্বাব্দ নাগাদ, 185 খ্রিস্টপূর্বাব্দের যে ঘটনাটা, সেটা 75 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভোগ করতে হয় কাকে না, ভোগ করতে হয় তার শেষ রাজা, তার বংশের শেষ রাজা দেবভূতিকে কিন্তু তার মাসুল দিতে হয়। কারণ যে দেবভূতিও ঠিক সেই তোমার বৃহদ্রথের মতোই অলস রাজা ছিল, এবং বৃহদ্রথের মতোই তারও কোনো রাজ্য শাসনের মতি ছিল না, এবং তার রাজত্বকালে দেবভূতি এত দুর্বল প্রকৃতির রাজা ছিল যে তার রাজত্বকালে বিভিন্ন জন, ঠিক আছে, বিভিন্ন জন কি করতে শুরু করে, যে মুক্ত হতে শুরু করে তার প্রভাব থেকে। এর থেকে আরেকটা বলা বাহুল্য যে অগ্নিমিত্রর কথা যদি বলতে হয়, তো আরেকটা বলতে পারলো, আমি আগে বলে দিই অগ্নিমিত্রের কথাটা, আমি একটু ছুটে গেছিলো, যেটা যে অগ্নিমিত্র যখন ছিলেন, ঠিক আছে, অগ্নিমিত্রের সময়কালে কিন্তু আস্তে 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 কি হয়, তার প্রসার কমতে শুরু করে। অগ্নিমিত্রের সময় থেকেই কিন্তু তোমার ইন্দ্র যখন পুষ্যমিত্র শুঙ্গ মারা যায়, অগ্নিমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন, তখন থেকেই কিন্তু তার পাটটা আস্তে আস্তে কমতে শুরু করে। অর্থাৎ তার যে তোমার নগর বিস্তার বা কিছু, যেটা তোমার পুষ্যমিত্র শুঙ্গ কতদূর নিয়ে গেছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ তোমার প্রচুর বাহাদুর একটা রাজা ছিলেন, প্রচুর বীর একজন রাজা ছিলেন, যিনি কি করেছিলেন, যে তিনি নর্মদা থেকে, পাঞ্জাব থেকে নিয়ে উজ্জয়িনী পর্যন্ত নিজের শাসন কার্যকে বিস্তার করেছিলেন, এবং নর্মদা পাঞ্জাব হতে উজ্জয়িনী পর্যন্ত কি তার সাম্রাজ্যকে বিস্তার দিতে সক্ষম হয়েছিলেন। কিন্তু যখন পুষ্যমিত্র শুঙ্গ মারা যায়, সেই সময় তারপরে যখন অগ্নিমিত্র এসে সিংহাসনে বসেন, তখন কিন্তু অগ্নিমিত্রের শেষ সময়কাল থেকে কিন্তু আস্তে আস্তে এই সাম্রাজ্যটা কি হতে থাকে, পতন ঘটতে থাকে, এবং সাম্রাজ্যটা কি হতে থাকে, সাম্রাজ্যটা ছোট হতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে। তো এবার সাম্রাজ্যটা যখন ছোট হতে থাকে, তো সেখানে কি বিভিন্ন রকম বৈদেশিক শত্রু আক্রমণ করতে থাকে, কখনো দক্ষিণ থেকে আক্রমণ হচ্ছে, কখনো তোমার পূর্ব থেকে আক্রমণ হচ্ছে, কখনো পশ্চিম থেকে আক্রমণ হচ্ছে, ঠিক আছে, বিভিন্ন দিক থেকে আক্রমণ শুরু হতে থাকে। এবং সেই সময় যে সেখানে একটি স্টেট ছিল যার নাম হচ্ছে বিদর্ভ, ঠিক আছে, বিদর্ভ, ঠিক আছে, সেখানে একটা স্টেট ছিল, এইসব জায়গায় একটা স্টেট ছিল বিদর্ভ বলে। সেই বিদর্ভ কিন্তু নিজেকে, বিদর্ভের যে রাজা সেই সময়কার, বিদর্ভের রাজা ছিলেন কে না, বিদর্ভের রাজা ছিলেন সেই সময় মাধব সেন। এই বিদর্ভের রাজা ছিলেন কে, মাধব সেন ছিলেন বিদর্ভের রাজা, যিনি অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কার না, অগ্নিমিত্রের অত্যন্ত ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন কে, বিদর্ভ নরেশ বা বিদর্ভের রাজা মাধব সেন। কিন্তু সেই মাধব সেনকেই কি করে, সেই মাধব সেনকেই বন্দি বানিয়ে নেয় কে না, তার ভাই কূটনৈতিক চালে, ঠিক আছে, ধোঁকা করে, ঠিক আছে, ধোঁকা দিয়ে বা বিশ্বাসঘাতকতা করে তার ভাই যজ্ঞ সেন মাধব সেনকে কিন্তু বন্দি বানিয়ে নেয়। যজ্ঞ সেন, যার ভাইয়ের নাম যজ্ঞ সেন, কি করে, যজ্ঞ সেন কিন্তু মাধব সেনকে কি করে, বন্দি বানিয়ে নেয়, ঠিক আছে, যজ্ঞ সেন মাধব সেনকে বন্দি বানিয়ে নেন, ঠিক আছে। সেই সময় কি হয়, যজ্ঞ সেন যখন, বোঝা যাচ্ছে না ভালো করে লিখি, এটা যজ্ঞ সেন, ঠিক আছে, যজ্ঞ সেন যখন মাধব সেনকে বন্দি বানিয়ে নেন, সেই সময় কি হয়, যে যজ্ঞ সেনের, যজ্ঞ সেন মাধব সেনকে যখন বন্দি বানিয়ে নেন, সেই সময় কি হয়, যে যজ্ঞ সেনকে কে না, অগ্নিমিত্র বারে বারে বলেন যে মাধব সেনকে ছেড়ে দেওয়া হোক, মাধব সেনকে ছেড়ে দেওয়া হোক, কিন্তু যজ্ঞ সেন তাতে তা কোনো কানপিট করছিলেন না। এবং যজ্ঞ সেনের সঙ্গে অগ্নিমিত্রের সম্পর্কও খুব একটা ভালো ছিল না, বলে না শত্রু আমার মিত্র, কিন্তু শত্রুর মিত্র মানে আমার শত্রু, ঠিক আছে। যজ্ঞ সেনের সঙ্গে যেহেতু তার দাদার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল অগ্নিমিত্রের, তাই যজ্ঞ সেনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কিন্তু বিদর্ভ নরেশের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক কিন্তু মগধ নরেশের ছিল না, মানে অগ্নিমিত্রের ছিল না। তো অগ্নিমিত্র সেই সময় মিলিটারি নিয়ে যুদ্ধ করেন এবং যজ্ঞ সেনকে পরাজিত করেছিলেন, কিন্তু তিনি কিন্তু বিদর্ভটাকে সরাসরি দখল করেননি, তিনি বিদর্ভকে দুই ভাগে ভাগ করে দেন, বিদর্ভের অংশটাকে দুই ভাগে সমান ভাগে ভাগ করে একটা মাধব সেনকে দিয়ে দেন এবং একটা যজ্ঞ সেনকে দিয়ে দেন, মানে দুই ভাগে ডিস্ট্রিবিউট করে দেন। তো মাধব সেনের জায়গাটা তো অটোমেটিকলি যেহেতু বন্ধু ছিল, তো তিনি পেয়েই গেছিলেন। আর যজ্ঞ সেনের জায়গাটাও তিনি যেহেতু দিয়ে দান করেছিলেন, তো যজ্ঞ সেন তারপরে রিপ্রেজেন্টেটিভ হিসাবেই কাজ করতেন, ঠিক আছে।
তো এটা গেল গল্প, এটা অগ্নিমিত্রের গল্প। অগ্নিমিত্র আর বিশেষ কিছু করেননি, 9 বছর শাসনকালে আর কত কিছু করবেন, তিনি এই কাজটাই করেছিলেন, ঠিক আছে। আর কিছুদিন তিনি আবার ভাইসরয় ছিলেন। ভাইসরয় ছিলেন কোথায় না, বিদিশার ভাইসরয় ছিলেন, ঠিক আছে। তারপরে তিনি কি করেন, এইটা যাওয়ার পর শেষ রাজাকে দেবভূতি, শেষ রাজা দেবভূতি এত দুর্বল রাজা ছিলেন যে তার মৃত্যু হয় তারই আমাত্য, মানে আমাত্য বলতে প্রাইম সেক্রেটারি বলতে পারো, বা সচিব বা প্রাইম মিনিস্টার যাই বলো, প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রাইম মিনিস্টার বা আমাত্য বাসুদেবের হাতে, আমাত্য বাসুদেবের হাতে। এই বাসুদেবই কিন্তু কি করবে, কাণ্য বংশের সূচনা করবে, বাসুদেব কাণ্য, ঠিক আছে। এই বাসুদেব কান্নই কি করবে, এই বাসুদেব কান্নই তোমার নয় বর্ডে, ঠিক আছে। অনেক জায়গায় জফলা দেয়, অনেক জায়গায় দেয় না, ঠিক আছে। আমার হাতের লেখাটা একটু হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, একটু বুঝে নিও কষ্ট করে। তো আমি বলেও দিচ্ছি মুখে, ঠিক আছে। তো বাসুদেব কান্নর সঙ্গে কিন্তু ছিলেন এখানকার কি, এনার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। দেবভূতি ওই তোমার যেটা বলছিলাম বৃহদ্রথের মতোই তোমার সব সময় আমোদ প্রমোদে মত্ত থাকতো, নৃত্য পরিদর্শন করতো, ঠিক আছে। তারপরে তোমার সুরাপান করতো, মানে তার রাজ্যভারে কোনো মন ছিল না, এতটাই দুর্বল রাজা ছিলেন মানসিক দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে যে তাকে কেউ মানতও না। তার সময় এই পোর্শনের যারা গভর্নর ছিলেন তার সময়, সেগুলো গভর্নরগুলো নিজেদের স্বাধীনতা ঘোষণা করতে থাকে যে আমরা স্বাধীন, আমরা কারো আন্ডারে নেই। সেই সময় তোমার মগধের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ হয়ে যায় শাসনটা, ঠিক আছে। মানে এত বড় সাম্রাজ্য যেটা তিনি বিস্তার করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, সেটা আস্তে আস্তে কমতে কমতে গাঙ্গীয় ভূমিটাও তাদের হাত থেকে চলে যায়, ঠিক আছে। এবং তাদের ক্ষমতাটা মগধের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। এবং সেই সময় ইন্দো গ্রিক আক্রমণ হতেই ছিল, ঠিক আছে, মগধ দখলের জন্য। কারণ যে মগধের মাটি খুব উর্বর ছিল, ঠিক আছে। কনৌজ আর মগধ এই দুটোর ক্ষেত্রে বলা যায় যে মাটি খুব উর্বর। আর মাটি উর্বর মানে তখন তো আর ইন্ডাস্ট্রিয়াল বেসিস কিছু ছিল না, তখন কৃষির উপর নির্ভর করেই যদি সব কিছু হতো। তাই মগধের কিন্তু একটা একটা দাম ছিল, একটা আলাদা ভ্যালিডেশন ছিল, ঠিক আছে। মগধের একটা আলাদাই ভ্যালিডেশন ছিল। তো সেই কারণে বারে বারে বৈদেশিক শক্তি কী করতে থাকে, মগধে আক্রমণ করতে থাকে, প্রায়ই আক্রমণ হতো মগধে, ঠিক আছে। তো সেগুলো কিন্তু তার কিন্তু কোনো এই দেবভূতির কিন্তু কোনো ছিল না, মানে মাথা ব্যথা ছিল না। তিনি সেই বৃহদ্রথের মতোই আনন্দ ফুর্তিতে মত্ত। এখান থেকে একটা বলা যায় যে আমার পিতা বা আমার প্রপিতা, ঠিক আছে, আমার জন্য করে গেছেন, তো আমি আর খাটবো না, আমি কিছু করব না, আমি সেগুলো ধ্বংস করে খাবো, ঠিক আছে। আর আমি নিজে কোনো কাজ করব না, এইভাবে কোনো সাম্রাজ্যই না আজকে টিকে না কালকে টিকে, ঠিক আছে, কোনো দিনের টিকে না, ঠিক আছে। তো নিজেকেও কাজ করতে হবে, তোমার যেটা আছে সেটা তো আছেই, সেটা তোমার উপরি পাওয়া, কিন্তু নিজেকেও পরিশ্রম করতে হবে, নিজেকেও কাজ করতে হবে। নিজেকে যদি না খাটাও, নিজে যদি কাজ না করো, তো এইরকমই দশা হবে। শেষ পর্যন্ত তোমার কিছুই থাকবে না, সবই দখল হয়ে যাবে। বা তুমি একসময় যেতে যেতে তোমাকে কেউই মানবে না, তুমি পঙ্গু হয়ে পড়বে। তাই নিজের কাজ করাটা খুব ইম্পর্টেন্ট, এবং নিজের কাজ সবসময় নিজেকেই করতে হয়, না হলে কিন্তু যতই বড় সাম্রাজ্য হোক না কেন তোমার, সেটা ধ্বংস অনিবার্য। টিকিয়ে রাখাটা, তৈরি করাটা যতটা না কঠিন, টিকিয়ে রাখাটা তার থেকে ঢের বেশি কষ্টের এবং কঠিন। অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক কিছু মেনে নিতে হয়, ঢের বেশি কষ্টের এবং কঠিন। এবং কি প্রত্যেকটা ওয়ার্ড যে তুমি প্রয়োগ করবে, প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে ভেবেচিন্তে প্রয়োগ করতে হবে যে কার কাছে কোন কথাটা বলা উচিত এবং কোন কথাটা বলা উচিত নয়। এবং যদিও কথাটা বলা উচিত, তো সেটার সঠিক সময় কখন, সেটা জেনে শুনে কথা বলতে হয়। সব জায়গায় নিজেকে ফোকাস করবার কিছু নেই। তুমি যত চুপ থাকবে, যত মানুষ তোমার সম্বন্ধে করবে, তত ভালো। এবার হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে প্রমোশনের ব্যাপার থাকে বা বিভিন্ন ব্যাপার থাকে, সেগুলো ঠিক আছে, প্রমোশনস বা আদার্স, বা তুমি কারোর সঙ্গে শেয়ার করছো, ঠিক আছে। বাট নিজে আগিয়ে গিয়ে কিছু শেয়ার করা উচিত নয়। তোমার ফেসবুক প্রোফাইল আছে, তোমার হোয়াটসঅ্যাপ প্রোফাইল আছে, সেখানে তুমি দিতে পারো, সেটা আলাদা কথা। বাট তুমি কাউকে ফোন করে বলছো, বা তুমি কাউকে বলছো আমি এটা করেছি, দেখো তুমি করেছো, তাতে কারো কিছু যায় আসে না, ঠিক আছে। বাস্তব কথা, হয়তো দু চারটা তালি দিবে, তার থেকে বেশি কিছু না। তো যাই হোক, এটা পরের কথা। তো যাই হোক, এই ধরনের দেবভূতির এগুলো কনসেপ্ট ছিল, ঠিক আছে। তো দেবভূতি এই করছিল। তো এই সময় বাসুদেব কান্নও হয়তো কোনো কারণে, যেমনি তোমার পুষ্যমিত্র শুঙ্গ তোমার বৃহদ্রথের উপর নারাজ ছিল, বা বৃহদ্রথের উপর অসন্তুষ্ট ছিল, সেই কারণে হয়তো বাসুদেব কান্নও হয়তো কোনো কারণে তোমার হয়তো এই দেবভূতি রাজার কাজ না করলে তো অসুবিধা হবেই না, তো দেবভূতির উপর অসন্তুষ্ট হয়ে পড়েছিল। তো একদিন কি করেন, এই দেবভূতিকে হত্যা করার জন্য
তিনি রানীর বেশে একজন দাসীর মেয়েকে, ঠিক আছে, দাসী বলতে তখনকার দিনে যিনি চাকর বাকর রাজার সঙ্গে থাকতেন, সেই দাসীর মেয়েকে রানীর ছদ্মবেশে বিষ দিয়ে সুরার মধ্যে, রাজার সুরার মধ্যে বিষ, সুরা হচ্ছে মদ, ঠিক আছে, মদ্য জাতীয় দ্রব্য বা মদ, তার মধ্যে বিষ ঢেলে পাঠান এবং রাজাকে সেটা পান করবার জন্য সেই দাসীর মেয়েটা দেন, ঠিক আছে। সেই দাসীর মেয়েটা যখন রাজাকে সেটা পান করবার জন্য দেন, তো রাজা ভাবছে রানী দিয়েছে, কারণ যে রানীর বেশে গেছে, মুখ পর্যন্ত কপাল পর্যন্ত ওড়না ঢাকা, ঠিক আছে, তো দেবভূতি সেটা পান করেন, ঠিক আছে, যে রানী দিয়েছে কি হবে, ঠিক আছে। তো যেই কারণে সিরাজউদ্দৌলার পাত্র নীল হয়ে যেত, এই টাইপের একটা ঘটনা। যাই হোক, আমি যখন সিরাজউদ্দৌলার যদি তোমাদের সিলেবাসে নেই সেইভাবে, তবুও আমি যদি একদিন ভিডিও বানাই তাহলে আমি বলে দিব তোমাদের। এখানে তোমার এশিয়ান্ট হিস্ট্রি তোমার শুরু করে মৌর্য থেকে শুরু করে গুপ্ত পর্যন্ত আছে, এবং তার আগে কিছু বংশ আছে, যেরকম তোমার এনসিয়েন্ট হিস্ট্রিতে কিছু অংশ আছে, যেমন হচ্ছে নন্দ বংশ, ঠিক আছে, এই ছোটোখাটো কিছু বংশ আছে, ঠিক আছে, শিশুনাগ বংশ, এগুলো বংশ নিয়েও আমি ডিটেলসলি ভিডিও বানাবো। আমি যেহেতু মৌর্য বংশ থেকে শুরু করেছি, আমি মৌর্য বংশ থেকে গুপ্ত বংশ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়াবো। তারপরে আমি ওই প্রথমের দিকের যে বংশগুলো, ঠিক আছে, সেই বংশগুলোর একটা করে ক্লিপ আমি দিতে থাকবো, ঠিক আছে। তো যাই হোক, বাসুদেব কান্ন কী করেন, তার প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী কার না, দেবভূতি, শেষ সম্রাট বা রাজা এই শুঙ্গ বংশের। তার তার যে খাওয়া গ্লাস, গ্লাস বলতে তাদের যে পিতলের গ্লাস থাকতো বা স্বর্ণ গ্লাস থাকতো, তার মধ্যে কী হয়, বিষ ঢেলে দেন, ঠিক আছে। তার দুধের মধ্যে কেউ কেউ বলে সুরার মধ্যে, অর্থাৎ মদের মধ্যে বা দুধের মধ্যে, ঠিক আছে, বিষ দিয়ে রানীর ছদ্মবেশে পাঠান কাকে, দাসীর মেয়েকে, ঠিক আছে, দাসীর মেয়েকে রানীর ছদ্মবেশে পাঠান। দাসীর মেয়েটা গিয়ে তাকে দেয় সেই গিলাসটা, এবং তিনি সেটা পান করার পর তিনি ছটপট করতে 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 কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান। তিনি মারা গেলে এই প্রাইম মিনিস্টার বলেন যে রাজা দেবভূতির কোনো সন্তান যেহেতু ছিল না বা সেই কারণে এই বাসুদেব কান্ন বলেন যে না, কোনো তো সন্তান নেই, তো কী হবে, আমি প্রাইম মিনিস্টার, আমি প্রধানমন্ত্রী, তো আমি রাজা হব। তখন তিনিও সর্বমতে স্বীকার করে যে হ্যাঁ ঠিক আছে, আপনিই হন তাহলে, যেহেতু আপনি প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি রাজাকে কাছ থেকে দেখেছেন, ঠিক আছে, আপনি বুঝবেন যে কোনটা ঠিক কোনটা ভুল, তা আপনিই হন। তো সর্বসম্মতিক্রমে, বা অনেক ক্ষেত্রে বলা যায় না, কিছুজন বিরোধ করেছিল যে এটা তারই চক্রান্ত, তিনি হত্যা করেছিলেন, বিষ গেল কি করে, এইভাবে অনেকজন বলেন। বাট যেহেতু ইতিহাসের লিখিত উপাদান নাই, এটাই বলা যায় না যে এটাই হয়েছিল। তবে 73 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে, থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ বা 75 মতান্তরে 75 বা 73 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ দেবভূতি মারা যান, এবং দেবভূতিকে মেরে বাসুদেব কান্ন এই শাসনভার অধিকার করে নেন, অর্থাৎ ইনডাইরেক্টলি মেরেছিলেন। তাই দেবভূতি মারা যাওয়ার পর তিনি শাসনভার নিজের হাতে তুলে নেন এবং তিনি মগধের সিংহাসনে অধিষ্ঠান করেন। এবার এই বাসুদেব কান্নর যে বংশধর যারা ছিলেন, যেমন প্রধানত 4জন বংশধরের কথা জানা যায়, সেটা হচ্ছে বাসুদেব কান্ন, তারপরে হচ্ছে ভূমিপুত্র, ঠিক আছে, ভূমিমিত্র, তারপরে হচ্ছে নারায়ণ, ঠিক আছে, নারায়ণ, আর তারপরে হচ্ছে সুশর্মন, শেষ রাজা ছিলেন সুশর্মন, ঠিক আছে। কে ছিলেন রাজা, 4জন উল্লেখযোগ্য রাজা ছিলেন, বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ এবং সুশর্মন। এনাদের সময়কাল কত, এই বাসুদেব কান্ন কি করেছিলেন, এই বাসুদেব কান্ন বংশের সূচনা করেন, ঠিক আছে, কান্ন বংশের সূচনা করেন কত খ্রিস্টাব্দে না, 73 খ্রিস্টাব্দে, 75 খ্রিস্টাব্দে, মতান্তরে 73 খ্রিস্টাব্দে, ঠিক আছে, খ্রিস্টাব্দে বলছি, খ্রিস্টপূর্বাব্দে, বিসিই মানে খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বিসিইতে কী করেন, কান্ন বংশের সূচনা করেন। এবং পরপরে বাসুদেব কান্নর পর তার ভূমিমিত্র, নারায়ণ এবং সুশর্মন, শেষ রাজা, শেষ সম্রাট সুশর্মন, শেষ সম্রাট কী করেন, এই সাম্রাজ্যটা পরিচালনা করেছিল, ঠিক আছে। এনাদের সময়কালে এনারা প্রত্যেকেই ছিলেন, খুব একটা সবল রাজা ছিলেন না, এনারা প্রত্যেকেই দুর্বল রাজা ছিলেন, ঠিক আছে, প্রত্যেকেই কী ছিলেন, খুব দুর্বল রাজা ছিলেন। তো এনাদের কারোরই সাম্রাজ্য মগধের বাইরে যায়নি, মগধের সীমানায় সীমাবদ্ধ ছিল। এবং যখন সুশর্মন রাজ করছেন, সেই সময় কি হয়েছিল যে এই সুশর্মনকে অন্ধ্ররাজ সিমুখ, অর্থাৎ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা, সুশর্মন যখন সিংহাসনে বসেছিলেন সেই সময় রাজা সেই সময় সাতবাহন বংশীয় রাজা সিমুখ
মহর্ষি ক, ঠিক আছে। সিমুক বা অন্ধ্ররাজ সিমুক বলা হয়, বা প্রথম পুলমাতিও অনেকজন বলেন যে প্রথম পুলমাতি, পুলমাবি, সরি, কেউ কেউ বলেন যে প্রথম পুলমাবি সুসমনকে করেছিল, ঠিক আছে, হত্যা করেছিল। আবার কেউ বলে সাতবাহন বংশ সিমুক, বা অনেকজন বলেন কি প্রথম পুলমাবি, ঠিক আছে, প্রথম পুলমাবি, ঠিক আছে, কি করেন এই সুশর্মনকে হত্যা করেন, ঠিক আছে, যেহেতু খুব দুর্বল রাজা ছিল সুশর্মন, তো সুশর্মনকে হত্যা করেন। এবং সুশর্মনকে হত্যা করার পর কি করেন, যে সাতবাহন বংশ মগধে ক্যাপচার করে নেন। কত খ্রিস্টাব্দে না কত খ্রিস্টপূর্বাব্দে না 28 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। তো এটা 73 থেকে খ্রিস্টপূর্বাব্দ থেকে 28 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কিন্তু কান্ন বংশ শাসন করে গেছিল। মগধের সিংহাসনে ছিল টোটাল 4জন রাজা করেছিল, কে না বাসুদেব কান্ন, তারপর হচ্ছে নারায়ণ, ভূমিমিত্র, নারায়ণ ও সুশর্মন। বাসুদেব কান্ন, ভূমিমিত্র, নারায়ণ ও সুশর্মন এই 45 বছর রাজ করেছিলেন, টোটাল 45 বছর রাজ করেছিলেন। এই 4জন রাজা 45 বছর টোটাল রাজ করেন। এরা খুব দুর্বল রাজা ছিলেন, এরা খুব একটা বেশি কিছু করতে পারেননি, এবং এনাদের সময়কালে মগধের বাইরে, মগধের সীমানা জুড়েই যেটুকু শাসন এরা পরিচালনা করেছিলেন, মগধের বাইরে এনাদের সেরকম সোর্সও ছিল না বা কিছু জয়টয় করেননি। তো তারপরে হত্যা করেছিলেন এই সুশর্মনকে, কে না সিমুক বলে একজন, বা প্রথম পুলকেশী সাতবাহন সাম্রাজ্যকে অন্ধ্ররাজ সিমুক বলা হয়, সাতবাহন বংশীয়, বা অনেকজন বলেন প্রথম পুলমাবি, ঠিক আছে, পুলকেশী না, প্রথম পুলমাবি এই সুশর্মনকে হত্যা করেন, যিনি দুর্বল রাজা ছিলেন। এবং এখানেই 28 খ্রিস্টাব্দ নাগাদ কান্ন বংশেরও ধ্বংস হয়ে যায়, এবং সাতবাহন বংশ 28-এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপরে আবার আসবে কুষাণ আসবে, তারপরে তোমার গুপ্ত সাম্রাজ্য আসবে, আরও আসবে। আমাদের গুপ্ত সাম্রাজ্য পর্যন্তই আছে, আমরা গুপ্ত সাম্রাজ্য পর্যন্ত পড়বো। তারপরে আমরা একটু ব্যাক করে যাব পেছন দিকে, সেখানে গিয়ে আমরা যেগুলো, যে প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের কথা, মৌর্য সাম্রাজ্যের পরে যে আগের যে ধাপগুলো, নন্দবংশ, শিশুনাগ বংশ, ঠিক আছে, সেগুলো পড়ে আমরা আবার ব্যাক করব কোথায় না মডার্ন হিস্ট্রিতে। সেখানে আমরা মডার্নে যে হিস্ট্রির বিভিন্ন অভিযান সেগুলো আমরা পড়ব, ইংরেজ শাসনকালে যে অভিযান সেগুলো পড়ব, ঠিক আছে। তো আমার ফেভারিট হচ্ছে এশিয়ান্ট হিস্ট্রি, তাই আমি এনসিয়ান্ট হিস্ট্রি থেকেই শুরু করেছি, ঠিক আছে। আবার আমি ওই জিনিসগুলোও আমি পড়বো পরে, আগে এনসিয়েন্ট হিস্ট্রিটা শেষ করি। এখানে যেগুলো কোশ্চেন আসে যে শুঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, পুষ্যমিত্র শুঙ্গ, ঠিক আছে, প্রথম রাজা কে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ, শেষ শক্তিশালী রাজা কে ছিলেন অগ্নিমিত্র, শেষ রাজা কে ছিলেন দেবভূতি, কতদিন পর্যন্ত সাম্রাজ্য করেছিল, এগুলো আসে। এবং আরেকটা যেটা আছে যে এই যে অগ্নিমিত্রের সঙ্গে যে এই যে মাধব সেনকে অ্যাটাক করেছিল, এবং যুদ্ধ যে যজ্ঞসেনের সঙ্গে অগ্নিমিত্রের, বিদর্ভ নলেজ যজ্ঞসেনের সঙ্গে অগ্নিমিত্রের যুদ্ধ কোথায় লেখা আছে না, এটা লেখা আছে কালিদাস রচিত মালবিকা নিমিত্তম বলে যে নাটকটা, সেই মালবিকা নিমিত্তম, ওই কালিদাস রচিত নিমিত্তমে বলা আছে, ঠিক আছে।